মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের প্রতিযোগিতা স্কিলস কম্পিটিশন। কারিগরি শিক্ষার গুরুত্ব বৃদ্ধিতে ও কারিগরি শিক্ষায় ভর্তি বৃদ্ধিতে প্রকল্প এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। সরকার ২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষার হারকে ৩০% উন্নীত করতে এরকম অনেক উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন অ্যাসেট প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতাটি আয়োজিত হচ্ছে। আয়োজিত হয় একটি বর্ণাঢ্য র্যালি। র্যালিতে বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি ৩টি পর্যায়ে আয়োজন করা হয়: প্রাতিষ্ঠানিক পর্যায়, আঞ্চলিক পর্যায় ও জাতীয় পর্যায়। প্রাতিষ্ঠানিক পর্যায়ের প্রতিযোগিতাটি লক্ষাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয়। প্রায় ৫,০০০ প্রতিযোগীর ১,৮৫০টি উদ্ভাবনী প্রকল্প গত ১৭ জুন ২০২৩ সালে সারা দেশের ১২০টি সরকারি কারিগরি প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়। আমি দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আমার সাথে এসেছে তানভীর আহমেদ এবং ফাহিম ফয়সাল বিন হাসান। আমরা এখানে বড় বড় ইন্ডাস্ট্রিতে এই মোটর কীভাবে ইউজ করে সেটা দেখানোর উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। বড় বড় ইন্ডাস্ট্রিতে এখন বর্তমানে অটোমেটিকভাবে এসব চালু করা এখনও হয়নি। আমরা এখন বর্তমানে এখানে ম্যানুয়ালি করা হচ্ছে, আমরা অটোমেটিকভাবে এটার অন অফ করতেছি। রিমোট কন্ট্রোলের সাহায্যে সেন্সরের মাধ্যমে আমরা এটা অন অফ করতেছি। এখানে একবার দিলে এটা অন হয়ে যাবে। এটা সেট আপ করার জন্য আমাদের প্রথমেই 5 হর্সের একটা মোটর প্রয়োজন। এখানে আমরা টাইমার ইউজ করেছি, সার্কিট ব্রেকার ইউজ করেছি, ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করেছি এবং একটা অ্যাডাপ্টার ইউজ করেছি। আমাদের এটা কন্ট্রোল করার জন্য আমরা সার্কিট তৈরি করেছি, যেটার সাহায্যে আমরা রিমোটের মাধ্যমে এটা অন অফ করতে পারি। 3 ফেজ স্টার ডেল্টার কাজ হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার করা হয়। এটা ছাড়া কোনো ইন্ডাস্ট্রি সহজভাবে চলতে পারবে না। যেমন আপনি মনে করেন চালের কোনো কাজ করবেন, এটা হাত দিয়ে না করে আমরা মোটরের সাহায্যে করতেছি। যেহেতু আমরা মোটরের সাহায্যে সহজেই করতে পারতেছি, আমরা ম্যানুয়ালি না করে আমরা রিমোটের মাধ্যমে করতেছি, আমাদের এতে শ্রমঘণ্টা বেঁচে যাচ্ছে। বড় বড় ইন্ডাস্ট্রিতে এটা এখনও রিমোটের সাহায্যে চালানো শুরু হয়নি। আমরা তো ফ্যান, টিভি, তারপরে আপনার এসি, এটা তো রিমোটের সাহায্যেই করে থাকি, কিন্তু এইভাবে হেভি ওয়েট মোটর কোথাও রিমোটের সাহায্যে এখনও উদ্ভাবন করা হয়নি। আমি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি একটি প্রজেক্ট নিয়ে। প্রজেক্টের নাম হচ্ছে অটোমেটিক ইলেকট্রিক্যাল হ্যামার। এই হ্যামারের কাজ হচ্ছে যে কোনো আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এই ইন্ডাস্ট্রিগুলোতে যে কাজগুলো করা হয় হ্যামারের, সেই হ্যামারগুলো প্রেশার এবং ফোর্স 500 নিউটন থেকে 500 টন থেকে 1000 টন, 1500 টন, 2000 টন এরকম তাদের হলো প্রেশার নেওয়ার মতন ক্ষমতা আছে। কিন্তু আমাদের এই প্রজেক্টের ক্ষমতা হচ্ছে 5 টন থেকে 10 টনের মধ্যে। আমাদের যে ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো করা হয়, যে হ্যামারগুলো দ্বারা, সেই হ্যামারগুলোতে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো মানে বড় বড় কাজ। তাদের যেহেতু বড় মেশিন, ওই জন্য বড় বড় কাজ। আর আমাদের এই হ্যামার দ্বারা কাজ করা হবে ছোটো ছোটো কাজ। এই ছোটো ছোটো কাজগুলো ওই বড় হ্যামারে যদি আমাদের করতে যাই, তাহলে আমাদের সময় লস, শ্রমিক, সব দিক দিয়ে আমার কি লস আছে। এই লস থেকে সাশ্রয় করার জন্য আমাদের এই অটোমেটিক ইলেকট্রিক্যাল হ্যামার তৈরি করা হয় ছোটো করে। ড্রাইভিং পুলি এটা আমাদের, আর এটা আমাদের পাওয়ার পুলি। এই পাওয়ার পুলির মাধ্যমে আমাদের এই মেকানিজমটা ঘোরানো হবে। মেকানিজমটা ঘোরার পরে আমাদের ফোর্স পড়বে, এই আমাদের এটা হ্যামার, এই হ্যামারের মাধ্যমে ফোন ফোর্স করবে। তখন যে আমরা কাজটা করব, যে ধাতুর কাজ করব বা যে কোনো শীট আমাদের যেভাবে যে আকার আকৃতি করা দরকার সেই আকার আকৃতি আমরা করতে পারবো। যেমন আমাদের এখানে এটা আমাদের ঘোরা দেই, তাহলে আমাদের ফোর্সটা দেখবেন আমাদের এই ফোর্স পড়বে। আর এটা আমাদের শুধু এখানে কোনো ডাই ব্যবহার করা হয়নি, আমরা এখানে ডাই ব্যবহার করতে পারবো। ডাই ব্যবহার করে বিভিন্ন কাজ, আকার আকৃতি বিভিন্ন কাজ করতে পারবো। আমরা এখানে ডাই ব্যবহার করি, ডাই ব্যবহার করে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো তৈরি করতে পারবো, অনেক ইত্যাদি কাজ করতে পারবো। আর এটা আমাদের 3 ধরনের কাজ করা যাবে এটা দিয়ে।
আমাদের এটা যে কাজ আছে এটা আমাদের ম্যানুয়ালি অটোমেটিক ইলেকট্রিক্যাল হ্যামার। আর আমরা এটা আবার গিয়ার বক্স তৈরি করতে পারবো, গিয়ার সিস্টেম মাধ্যমে আমরা কাজ করতে পারবো। আবার হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে কাজ করবো। হাইড্রোলিক সিস্টেম যখন কাজ করবো তখন আমরা বিভিন্ন ধরনের ডাই দিয়ে আমরা বিভিন্ন আকার আকৃতির আমরা জিনিসপাতি তৈরি করতে পারবো। আমাদের এই ইলেকট্রিক্যাল হ্যামারের কাজ হচ্ছে মোটর দিয়ে প্রেশার হবে, প্রেশার হওয়ার পর আমাদের এই পুলি দিয়ে এই মেকানিজম ঘুরবে। আমাদের সেই মেকানিজম ঘোরার জন্য আমাদের এখানে এই প্যাডেলে চাপ মানে প্রেশার প্রয়োগ করতে হবে। প্রেশার প্রয়োগ করলে এই বেল্টের মাধ্যমে আমাদের এই মেকানিজম ঘুরিয়ে আমাদের কাজ হবে। আর এখানে যে কাজগুলো আমরা বর্তমানে এখন আমরা করতে পারবো, যে কোনো শীট অমিশ্রণ শীটকে মিশ্রণ করা যাবে এবং আমাদের যে বড় পাথর আছে সেই পাথরগুলো ভেঙে ছোটো ছোটো করা যাবে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিজ নিজ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দলীয় বা এককভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দিনব্যাপী উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী উন্মুক্ত ছিল সাধারণ দর্শকদের জন্য। এর ফাঁকে ফাঁকে চলছে প্রকল্পসমূহের মূল্যায়ন। দিন শেষে ঘোষিত হয়েছিল ফলাফল। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট রেলওয়ে সিস্টেম। আমরা এখানে স্মার্ট প্ল্যাটফর্ম তৈরি করছি, স্মার্ট রেলওয়ে ক্রসিং, এবং আমরা যে ট্রেনের মধ্যে ডিজেল ব্যবহার করি, জেনারেটর ব্যবহার করার জন্য যে ডিজেল ব্যবহার করি, এই ডিজেলের পরিবর্তে আমরা রিনিউয়েবল এনার্জি সোলার প্যানেল ইউজ করতেছি। আমাদের দেখা যায় যে ট্রেনে জেনারেটর চালানোর ক্ষেত্রে প্রায় প্রতিদিনই অনেক ডিজেল খরচ হয়। এই ডিজেলটাকে সাশ্রয়ী করার জন্য আমরা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতেছি। এই রিনিউয়েবল এনার্জির মাধ্যমে আমরা ট্রেনের যে বিদ্যুতের চাহিদা, এই বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারবো। আমরা প্ল্যাটফর্মেও রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতেছি, যার মাধ্যমে আমরা প্ল্যাটফর্মের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারবো। আমরা স্মার্ট প্ল্যাটফর্ম ব্যবহার করতেছি যে ট্রেন যখন প্ল্যাটফর্মে সম্পূর্ণরূপে থেমে যাবে তখন আমাদের যাত্রী উঠতে এবং নামতে পারবে, তার আগে পারবে না। আবার ট্রেন যখন চালু হয়ে যাবে তখন আমাদের যে সিস্টেম আছে সেফটি ডিভাইস, এই সেফটি সিস্টেমটা আবার উঠে যাবে। উঠে গিয়ে তাহলে চলন্ত ট্রেনে কোনো যাত্রী উঠতে পারবে না এবং নামতেও পারবে না। এই ক্ষেত্রে আমাদের যাত্রীদের যে একটা নিরাপত্তা আমরা নিশ্চিত করি। আমাদের যে স্মার্ট রেল ক্রসিং আছে, এই ক্রসিংয়ের একটা নির্দিষ্ট দূরত্বে যখন ট্রেন আসবে তখন আমাদের এই সেন্সর ট্রেন ডিটেক্ট করবে এবং ট্রেন ডিটেক্ট করে আমাদের ক্রসিংয়ের এখানে হর্ন বাজবে এবং আমাদের যে রেল গেট আছে এই গেট ধীরে ধীরে পড়ে যাবে। এবং দ্বিতীয় পর্যায়ে যখন সেন্সর আমাদের ডিটেক্ট করবে এবং ট্রেনটা যখন এই দ্বিতীয় সেন্সর থেকে চলে যাবে তখন আমাদের গেট অটোমেটিক উঠে যাবে। আমাদের মেন প্রজেক্টটা হচ্ছে ঘর্ষণের ফলে বিদ্যুৎ উৎপাদন। আমরা আমাদের দেশের যেসব স্পিড ব্রেকার আছে, সাধারণত স্পিড ব্রেকার কীরকম হয়, সাধারণত সিম্পলভাবে এরকম হয়, মানে নর্মাল। এবং আমাদের ডিজিটাল স্পিড ব্রেকার হচ্ছে যেটার ফলে আমরা বিদ্যুৎটাকে উৎপাদন করতে পারবো। যেমন আমরা কি করতে পারি, আমাদের মূল কাজ হচ্ছে বিদ্যুৎটাকে সংরক্ষণ করা, উৎপাদন করা। আর সৌরশক্তি, আমাদের সৌর প্যানেলের মাধ্যমে যেসব সৌরশক্তি আছে, এই সৌরশক্তি কী হয়, সূর্য কিন্তু 24 ঘন্টা থাকে না। এর ফলে আমরা কিন্তু সৌরশক্তির ফলে বিদ্যুৎটাকে 24 ঘন্টা উৎপাদন করতে পারি না বা সংরক্ষণ করতে পারি না। আবহাওয়ার কারণে বিদ্যুৎটাকে আমরা 24 ঘন্টা বা সংরক্ষণ করতে পারি না। আবহাওয়া যদি খারাপ থাকে, সূর্য না ওঠার ফলে আমরা বিদ্যুৎটাকে সংরক্ষণ করতে পারি না। এর ফলে আমরা এর নতুন পদ্ধতি আবিষ্কার করছি যে স্পিড ব্রেকারের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন। আমরা কি করব, স্পিড ব্রেকারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করব। আমাদের রোডে যখন একটা গাড়ি চলাচল করবে তখন রোডের গাড়ি চলাচলের ঘর্ষণের ফলে বিদ্যুৎটাকে উৎপাদন হবে। একটা গাড়ি মূলত কি করে, একটা গাড়ি সবসময় সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। আমরা এই সামনের দিকে যাওয়ার চেষ্টাটাকে কাজে লাগিয়ে ঘর্ষণের ফলে যখন আমরা একটা গাড়ি যেভাবে ঘর্ষণ হবে তখন আমরা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এখানে বিদ্যুৎটাকে যদি আমরা একটা ব্যাটারিতে সংরক্ষণ করে যদি আমরা এটাকে নানান কাজে ব্যবহার করতে পারি, বাসা বাড়িতে ব্যবহার করতে পারি, অফিস আদালতে ব্যবহার করতে পারি, কলকারখানায় ব্যবহার করতে পারি। এই বিদ্যুৎটাকে আমরা নানান জায়গায় ব্যবহার করতে পারি। একটা সোলার প্যানেল তৈরি করতে, একটা সোলার প্যানেল কিনতে এবং ব্যাটারি যত জিনিস আছে এইসব কিনতে যেসব খরচ হয় তার থেকে কম খরচে আমরা এটা রোপণ করতে পারবো। এবং এই রোপণ করার ফলে আমাদের বেশি কিছু লাগবে না, শুধু স্পিড ব্রেকার, যার একটা জেনারেটর মোটর, তারপরে হচ্ছে ব্যাটারি, যার ফলে আমরা যদি এই ঘূর্ণায়ন গতিটাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে ব্যাটারিতে সংরক্ষণ করতে পারি। ব্যাটারিতে সংরক্ষণ করে আমাদের প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করতে পারি এবং আমাদের এই দেশের যেই ঘাটতিটা আছে এটা পূরণ করতে পারি। শিক্ষার্থীরা বাংলাদেশের ভবিষ্যৎ। তারা কারিগরি শিক্ষার ক্ষেত্রে প্রতিনিয়ত উদ্ভাবন করছে। এই প্রতিযোগিতা শুধুমাত্র তাদের উদ্ভাবনী প্রদর্শন করে না, বরং নতুন আবিষ্কার করতে তাদেরকে অনুপ্রাণিত করে।
আশা করা যায় যে এই প্রতিযোগিতা তাদের সুপ্ত উদ্ভাবনী প্রতিভাকে লালন করবে, যা দেশ ও দেশের জনগণ উভয়ের জন্য লাভজনক হবে। আমি মেহেদী হাসান মুরাদ আর মঈন, আমরা আসছি হচ্ছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তো আমাদের এখানে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, এটা প্রজেক্টটির নাম হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ডের মাধ্যমে ফসল এবং বাগানকে ক্ষতিকর প্রাণীর হাত থেকে রক্ষা করা। তো আমাদের এই প্রজেক্টের হচ্ছে মূলত সিকিউরিটি সিস্টেম দিয়ে আমরা প্রজেক্টটা সাজাইছি। এখানে আমাদের দুইটা সিকিউরিটি আছে, একটা হচ্ছে লেজার সিকিউরিটি আর একটা থাকতেছে হচ্ছে মোশন সিকিউরিটি। আর এখানে যেহেতু আল্ট্রাসনিক সাউন্ড, আপনাদের প্রশ্ন আসতে পারে আল্ট্রাসনিক সাউন্ড কীভাবে হইলো। তো আমাদের হচ্ছে আমরা জেনে থাকবো যে কোনো সিকিউরিটি সিস্টেমে আমরা লেজার সিকিউরিটি বা অন্য সিকিউরিটি ইউজ করে থাকি। তো এখন আমাদের যদি দেখা যায়, আমাদের আমার রুমের পাশে একটা বাগান রয়েছে যেখানে একটা অ্যালার্ম সিকিউরিটি দেওয়া আছে। তো দেখা গেল আমার রাত 12টার সময় বা 1টার সময় কোনো একটা প্রাণী আমার হচ্ছে বাগানের মধ্যে চলে আসলো, তখন যদি অ্যালার্মটা বাজতে থাকে সেক্ষেত্রে আমাদের ঘুমের সমস্যা হবে বা আদার্স কোনো প্রবলেম হবে। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা মাথায় রেখে এখানে হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড সিস্টেমটা অ্যাড করছি আমরা। তো আল্ট্রাসনিক সাউন্ড সিস্টেমটা কি যদি একটু ব্যাখ্যা করি, তো আল্ট্রাসনিক সাউন্ড সিস্টেমটা হচ্ছে এমন একটা সার্কিট যেটা আমাদের 20 কিলো হার্জের উপরে একটা সাউন্ড ফ্রিকোয়েন্সি বা সাউন্ড উৎপন্ন করে। তো আমাদের যেমন হচ্ছে মানুষের যেমন একটা নির্দিষ্ট শ্রবণ সীমা আছে, এই শ্রবণ সীমার উপরে গেলে যেমন অস্বস্তি ফিল করি আমরা, তো সেম অবস্থায় প্রাণীদেরও একটা অস্বস্তিকর একটা সাউন্ড আছে। সেই সাউন্ড পর্যন্ত যদি আমরা সাউন্ডটা নিয়ে যাইতে পারি বা ফ্রিকোয়েন্সিটা নিয়ে যাইতে পারি, সেক্ষেত্রে হবে কি আমাদের প্রাণীগুলো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাবে। তো সেই থিওরিটাই এখানে আমরা হচ্ছে অ্যাপ্লাই করছি। আমরা যদি এখানে আপ ডাউন করি, আর এখানে সিকিউরিটি সিস্টেমটা যেটা আছে, আমাদের এখানে লেজার সিকিউরিটি আছে, মোশন সিকিউরিটি আছে। মোশন সিকিউরিটিটা এই মুহূর্তে আমরা হচ্ছে অফ করে রাখছি, কারণ আমাদের এখানে মোশন সিকিউরিটি মিনিমাম 3 মিটার পর্যন্ত কাজ করে। তো এখানে যেহেতু অনেক মানুষ আছে, 3 মিটারের মধ্যে আসলে বারবার সিগন্যালটা দিতে পারবে, আমরা ব্যাখ্যাটা ওইভাবে দিতে পারবো না, যার কারণে আমরা হচ্ছে লেজার সিকিউরিটি দিয়ে আপনাদের ব্যাখ্যাটা দিচ্ছি। আমি যখন এখানে একটা প্রাণী লেজারের আওতায় আসবে, দেখেন আমাদের এখানে একটা অ্যালার্ম বাজতেছে, পাশাপাশি আমাদের এখানে ভয়েস রিডাইলার আছে বা জিএসএম মডিউলের মাধ্যমে ভয়েস মেসেজ চলে যাবে বাগানের ওনারের কাছে। আর এখান থেকে যদি আমরা আসি, এখান থেকে আমরা হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা কত হার্জ পর্যন্ত কাজ করতেছে সেটা যদি আমরা সাউন্ড ডিটেক্টরের মাধ্যমে দেখাইতে যাই, এখানে আমরা দেখাইতে পারবো, এখানে হচ্ছে কন্ট্রোল করতে পারবো মূলত। আমরা এসেছি লালমনিরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আমি মোহাম্মদ হোসেন আলী, আমার সঙ্গে আছে মাসুদ রানা মিঠু, আর আমার সঙ্গে আরও আছে হাবিবুর রহমান। আমার প্রকল্পটার নাম হচ্ছে স্মার্ট সেচ পাম্প নিয়ন্ত্রণ। আমরা যদি একটু লক্ষ্য করি, মাঠে যে সমস্ত সেচ পাম্প থাকে, হ্যাঁ, সেগুলো হচ্ছে অপারেট করার জন্য একজন লোকের প্রয়োজন হয় এবং অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে তারা বিভিন্ন রকম জায়গায় স্থানান্তরিত হয়। এতে করে আমাদের সঠিক সময়ে সেচ পাম্পটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, আর নিয়ন্ত্রণ করতে পারলেও সঠিক সময় অফ করতে পারি না। এতে করে আমাদের বিদ্যুৎ অপচয় হয়। হ্যাঁ, এই অপচয়কে আবার রোধ করার জন্য আমি একটি প্রকল্প তৈরি করেছি যার নাম হচ্ছে স্মার্ট সেচ পাম্প নিয়ন্ত্রণ। তো একটু যদি আমি এক্সপ্লেন করি, আমাদের মাঠে আমাদের এই ডিভাইসটি স্থাপন করা থাকবে। হ্যাঁ, তো আমরা একটা নির্দিষ্ট নাম্বার থাকবে, ওই নাম্বারে যখন আমরা ফোন কল করব, ফোন কল করার সঙ্গে সঙ্গে আমার ফোনটা রিসিভ হবে অটোমেটিক্যালি। হওয়ার পর আমরা স্টার চাপ দিব, স্টার কমান্ড যখন করবো তখন আমাদের মোটরটা কমান্ড করবে যে এটা আমাকে অন করতে হচ্ছে, তখন মোটরটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আবার যখন আমাদের অফ করার প্রয়োজন হবে আমরা হ্যাশ চাপ দেবো, মোটরটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো আমরা যদি একটু দেখাই, আমরা নির্দিষ্টটা নাম্বারে ফোন কল করেছি, এখন আমাদের মোটরটাকে অন করার প্রয়োজন হচ্ছে, তো আমরা স্টার চাপ দিলাম। স্টার চাপ দেওয়ার পর দেখুন যে মোটরটি রান হচ্ছে। এখন আমার মোটরটাকে অফ করার প্রয়োজন হচ্ছে, তো আমি হ্যাশ চাপ দিব, মোটরটি অফ হয়ে, দেখতে পাচ্ছেন মোটরটি অফ হয়ে গিয়েছে। তো যেহেতু এই ফোন কলের নেটওয়ার্কটি সারা বিশ্ব জুড়ে এবং বিস্তৃতভাবে আছে, তো নির্দিষ্ট কোনো স্থান এটা ডিপেন্ড করবে না এবং ইন্টারনেটের প্রয়োজন হবে না। আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন কলের মাধ্যমে যে কোনো ডিভাইসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এতে করে আমাদের বিদ্যুৎ অপচয় এবং পানি অপচয় রোধ হবে। দিনব্যাপী উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শন উন্মুক্ত ছিল সাধারণ দর্শকদের জন্য। আমাদের প্রজেক্টটার নাম হচ্ছে অটোমেটিক ফায়ার ফাইটিং রোবট। এই রোবটটা হচ্ছে দুটা পদ্ধতিতে কন্ট্রোল করা যায়। একটা হচ্ছে আইআর সেন্সর, অর্থাৎ ফ্লেম সেন্সরের একটা ভার্সন আছে আইআর, সেটার মাধ্যমে, আর একটা হচ্ছে মোবাইলের মাধ্যমে, মোবাইলের কাস্টমাইজ করা অ্যাপ আছে আমাদের, সেই অ্যাপের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। এখন দূরবর্তীতে অনেক সময় দেখা যায় হচ্ছে আমাদের এই তৎকালীন যে
দুর্ঘটনাগুলো হচ্ছে, সেই দুর্ঘটনার মধ্যে দেখা যাচ্ছে আগুনের ভয়াবহতা সব থেকে বেশি এবং ক্ষয়ক্ষতিও বেশি হচ্ছে। সেগুলোতে আমাদের আগুন নিভানোর যে সময়টা, এই সময়টা দীর্ঘক্ষণ হওয়ায় ক্ষয়ক্ষতিটা বৃদ্ধি পাচ্ছে। ফায়ার ফাইটিং রোবটটা হচ্ছে আগুনের নিকটবর্তী অবস্থায় আমরা নিয়ে যেতে পারবো। আগুনের নিকটবর্তী অবস্থায় যখন নিয়ে যেতে পারবো তখন আমাদের আগুনটা নিভানো সহজ হয়ে যাবে এবং বাইরে থেকে যখন দমকল কর্মী যারা থাকবে তাদের ভিতরে ঢুকতেও তখন সহজ হবে। এখানে হচ্ছে আমরা ক্যামেরা ব্যবহার করছি। ক্যামেরা ব্যবহার করার কারণে আমরা দূর থেকে আমরা যদি অবস্থান করি তাহলে ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পাবো, ফোনের মধ্যে আমরা দেখতে পাবো যে সেটা কোথায় আমরা অবস্থান আছে এবং আগুনের পরিধি কতটুকু এবং সামনে কোনো বাধা আছে কি না। আর আমরা একটা রেস্কিউ আর্ম ব্যবহার করছি। রেস্কিউ আর্মটা হচ্ছে আমাদের এই রোবট চলার পথে যদি সামনে কোনো বাধা থাকে সে বাধাটাকে সে সরাই ফেলতে পারবে এবং যদি কোনো মূল্যবান বস্তু থাকে যে বস্তুটাকে উদ্ধার করা দরকার সে বস্তুটাকেও সে উদ্ধার করতে সক্ষম। আর আমাদের এইখানের মধ্যে দুইটা সেন্সর আমরা ব্যবহার করছি। সেই সেন্সর দুটো হচ্ছে গ্যাস সেন্সর আর হচ্ছে টেম্পারেচার সেন্সর। গ্যাস সেন্সর কি করতেছে, গ্যাস সেন্সর একটা রুমের মধ্যে আবদ্ধ রুমের ভিতরে গ্যাস কতটুকু আছে, গ্যাসের লেভেল কতটুকু আছে, গ্যাসটা কোন জাতীয় সেটা ডিটেক্ট করতে পারতেছে। আর হচ্ছে রুমের টেম্পারেচারটা হচ্ছে আমাদের আগুনের পরিধিটা কতটুকু, আগুনের পরিধিটা যত বেশি হবে টেম্পারেচার তত বেশি হবে। এই টেম্পারেচার সেন্সরের মাধ্যমে আমরা দেখতে পাবো রুমের টেম্পারেচার কতটুকু আছে। আসসালামু আলাইকুম, আমরা আসছি কুড়িগ্রাম জেলা থেকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আতিকুর রহমান, আমার সহযোগী হচ্ছে নাইম এবং আমার অপর সহযোগী হচ্ছে রায়হান ইসলাম। তো আমাদের কলেজের নাম হচ্ছে কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। তো আমরা এটা টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করব। তো আগের পদ্ধতিতে আমাদের যা ছিল 3টা পাখা ছিল এবং 3টা ব্লেডযুক্ত পাখা রোটরে সংযুক্ত ছিল, যেটার মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে লোড পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিলাম। আমাদের প্রজেক্টের নতুনত্ব হচ্ছে পাখাযুক্ত টারবাইনকে আমরা পাখাবিহীন টারবাইনে রূপান্তরিত করেছি। তো এটা কিভাবে করব, তো অবশ্যই বলতে পারেন যে পাখাযুক্ত টারবাইনের মধ্যে আপনার পাখা ছিল, এটার মধ্যে তো পাখা নেই। তাহলে আমরা বলতে পারি যে এইখানের মধ্যে পণ্যগুলি ইউজ করছি ব্যবহার করছি, সেই পণ্যগুলো আমরা একইভাবে এইখানে ব্যবহার করব। ব্যবহার করার কারণে এই জিনিসটার সাথে এই জিনিসটার সম্পৃক্ততা থাকবে এবং এটার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। এটা হচ্ছে একমুখী টারবাইন পদ্ধতি এবং এটা হচ্ছে দ্বিমুখী টারবাইন পদ্ধতি, দুইটার মধ্যে ডিফারেন্স এটা। তৃতীয় নম্বর পার্থক্য হচ্ছে এটা আমরা 2.75 মিটারে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এটা 100 মিটার উপরে উঁচু স্থানে এটা ব্যবহার করতে পারবো। ডিফারেন্স হচ্ছে এটা, কিন্তু সমানভাবেই বিদ্যুৎ উৎপাদন হবে দুইটার মধ্যেই। তো এটা পাখা ঘুরাইলে 3টা ব্লেড ঘুরাইলে বিদ্যুৎ উৎপাদন হয়। 3টা পাখা ঘুরাইলে সেটা রোটরের মধ্যে সংঘর্ষের মাধ্যমে ট্রান্সফারে করে জেনারেটরে আর কি কনভার্ট হয়। তো এইটার মধ্যেও সেমভাবে হবে। আমরা জানি যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু সব সময় বাতাস আর কি প্রবাহিত হতেই থাকে। আমরা জানি বাতাসটা যখন এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আসে তখন এই টারবাইনের 3টা আর কি ব্লেড ঘোরার কারণে এই যে রোটরটা আছে এই রোটরের মধ্যে ঘর্ষণ হয়। ঘর্ষণের ফলে ইলেকট্রিসিটির আর কি উদ্ভব হয়, যেটা আমরা লোড পর্যন্ত নিয়ে যাইতে পারি। তো এটার মধ্যে তো পাখা নাই, বলতে পারেন যে পাখা নাই, কিন্তু এটা কিভাবে উৎপাদন করবে বিদ্যুৎ, কোশ্চিন এটা তো হচ্ছে। তো এইটার মধ্যে আমরা যেই পণ্যগুলি ইউজ করছি এইটার মধ্যে একইভাবে আমরা সেই পণ্যটা ইউজ করছি, করার কারণে এটার মধ্যে কোনো ডিস্টেন্স নাই, এটা কথা। তো আমরা জানি যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু বাতাস সমানতালে প্রবাহিত হতে থাকে। তো যখন ওই বাতাসটা এইখানে পড়বে, এই পোলটার মধ্যে পড়ার কারণে পোলটার গায়ের মধ্যে কিন্তু ধাক্কা সৃষ্টি হওয়ার কারণে ভিতরে যে রোটরটা আছে এই রোটরটার মধ্যে সেই ধাক্কাটা আর কি লাগার কারণে সেই রোটরটার মধ্যে ঘর্ষণের সৃষ্টি হওয়ার কারণে সেইখান থেকে যে আমরা কম্পাঙ্ক বা ইলেকট্রিসিটিটা পাবো সেটা আমরা লোড পর্যন্ত নিয়ে গিয়ে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। এর ফাঁকে ফাঁকে চলেছে প্রকল্পসমূহের মূল্যায়ন। উদ্ভাবনীগুলো মূল্যায়িত হয় বিভিন্ন মানদণ্ডে, যেমন নতুনত্ব, গ্রহণযোগ্যতা, উপযোগিতা, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা, সামাজিক প্রভাব, পরিবেশের প্রভাব ও উপস্থাপনা। তো আজকে আমাদের এখানে যে ইনোভেশন অনুষ্ঠানটা হইলো সেখানের মধ্যে আমাদের তো টোটাল 37টা স্টল ছিল। প্রতিটা স্টলে আমরা প্রথমে গিয়ে ওইখানে যে পার্টিসিপেন্ট ছিলেন
সেই পার্টিসিপেন্টদের সাথে আমাদের কথা হয়েছে। আমাদের তো মার্কিংয়ের কয়েকটা 4টা সুযোগ ছিল, ইনোভেশন কতটুকু, তার সোশ্যাল ইম্প্যাক্ট কতটুকু, তার হচ্ছে আপনার এই বাংলাদেশের প্রেক্ষাপটে ওই প্রজেক্টটা কতটুকু কার্যকরী, আর সাথে হচ্ছে তার ইকোনমিক বেনিফিট কতটুকু। এই 4টা সুযোগের উপর বেস করেই আমরা এই প্রজেক্টগুলোকে মূল্যায়ন করছি। তো কিছু কিছু প্রজেক্ট ছিল যেগুলো টেকনিক্যালি অনেক ভালো, কিন্তু সেগুলো আবার ইমপ্লিমেন্টেশন করতে অনেক সমস্যা আছে। আবার কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো হয়তো বা মনে হবে এত টেকনিক্যাল জটিলতা নাই, কিন্তু সেগুলো আবার সোশ্যাল ইম্প্যাক্ট অনেক বেশি। 37টা প্রজেক্ট ছিল, 37টা প্রজেক্ট তো 37 রকমের, সবগুলো তো এক রকমের না। এই প্রজেক্টগুলো মূল্যায়ন করার সময় 4টা ইন্ডিকেটর ছিল, যে সেটা ইনোভেশন কতটুকু, এটা সোশ্যাল ইম্প্যাক্টটা কতটুকু হবে প্রজেক্টটা রান করলে, তারপর তার ইকোনমিক ভ্যালু কতটুকু, আর তার সে কতটুকু সুন্দর প্রেজেন্টেশন করতে পারছে আমাদের সামনে। এই সকল ইন্ডিকেটরের উপর বেস করে আমরা মার্কিংটা করছি মূলত। যখন আমরা পার্টিসিপেন্টের সাথে কথা বলছি, তারা কী চিন্তা করে এই প্রজেক্টটা নিছে এবং তারা ভবিষ্যতে এই প্রজেক্টকে আরও কোনো উন্নয়ন করবে কিনা, বা নাকি যেটা এখন তারা আমাদের সামনে দিছে সেটাই শেষ, এইসবও আমরা বিবেচনায় রাখছি মার্ক দেওয়ার সময়। আর সাথে হচ্ছে মেইনলি আমরা দেখছি তাদের আইডিয়াটা কতটুকু ভালো হয়েছে, যে তারা যে প্রজেক্টটা আপনার করছে সেটা হয়তো বা এখন পুরো সাকসেসফুল হয় নাই, কিন্তু আরও কিছু মডিফিকেশন করলে বা আরও কিছু এটা রিনোভেশন করলে প্রজেক্টটা পুরো রান করবে, সেসব বিষয়গুলোকে আমরা বিবেচনায় রাখছি এবং এই সমস্ত বিবেচনা করেই আমরা মার্কিংটা করছি। আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি কোশ্চিন করছি, কিন্তু যার যেটা সন্দেহ মনে হয়েছে বা যার যেটা বোঝার সমস্যা ছিল তাকে পার্টিসিপেন্টকে আমরা আলাদাভাবে জিজ্ঞেস করছি যে এটা কী কাজ বা ওইটার কী কাজ বা এটা কেন ধরছেন আপনারা। আর আমরা মার্কিং কিন্তু মানে একসাথে করি নাই, আমরা আলাদাভাবে আমাদের কাছে সিট দেওয়া ছিল, আমরা আলাদাভাবে মার্কিংটা করছি। এবং ওনার মার্ক আমি দেখতে পারিনি বা আমার মার্ক উনি দেখতে পারেনি। আমরা সমস্ত মার্ক দেখছি গিয়ে যখন মূল্যায়ন করতে বসছি এককভাবে, তখন গিয়ে তারা কিন্তু আমাদের কারো মার্ক দেওয়ার সুযোগ ছিল না। পাশাপাশি দিনব্যাপী অনুষ্ঠিত হয় কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক একটি সেমিনারে উপস্থাপন করা হয় তুলনামূলক বিভিন্ন তথ্য উপাত্ত। সেমিনারে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা পর্যায়ের হাই স্কুল ও মাদ্রাসার প্রধানগণ সহ জননিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ, সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তা, শিল্প কারখানার মালিক, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কারিগরি বান্ধব সরকার। এই সরকার কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছে, কারণ কারিগরি শিক্ষার মাধ্যমেই অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী 2030 সালের মধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের ভর্তির হার 30% উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই জন্য সারা দেশব্যাপী যাতে শিক্ষার প্রসার ঘটে, এই জন্য উপজেলা পর্যায়ে একটা করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হচ্ছে, জেলা পর্যায়ে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে এবং বিভাগীয় পর্যায়ে আরও 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে। পাশাপাশি জেলা পর্যায়ে আরও 4টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। এই যে কারিগরি শিক্ষা প্রসার করার জন্য যে ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে, সেটার পাশাপাশি যাতে কারিগরি শিক্ষার মান উন্নয়ন করা যায় সেই জন্য শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আমাদের যে অ্যাসেট প্রজেক্ট অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দক্ষতার উন্নয়ন বিষয়ক যে প্রজেক্ট নেওয়া হয়েছে, এই প্রজেক্টের মাধ্যমে আগামী 3 বছরে 10 লক্ষ লোককে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার উন্নয়ন করা হবে। এই জন্য আমাদের কারিগরি সেক্টর যে সমস্ত কারিগরি প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য তাদেরকে অনুদান দেওয়া হচ্ছে, পাশাপাশি তারা যাতে ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারে এই জন্য প্রশিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং অন্য দিক থেকে মান উন্নয়নের জন্য, কারিগরি শিক্ষার মান উন্নয়নের জন্য সেই সমস্ত প্রতিষ্ঠানের যন্ত্রপাতিগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে এবং চতুর্থ বিপ্লবের সাথে খাপ খাইয়ে যাতে আমাদের দক্ষতার মান বৃদ্ধি পায় এবং আমাদের কারিগরি শিক্ষায় যারা কারিগর তৈরি হয় তারা যাতে এই চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী হতে পারে এই জন্য তাদেরও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীবৃন্দ তাদের নানা উদ্ভাবনে বিমোহিত করে সাধারণ দর্শক ও অতিথিবৃন্দকে। কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য আমরা প্রতি বছর অনেক ধরনের প্রোগ্রাম আয়োজন করছি। তার মধ্যে একটি হচ্ছে স্কিল কম্পিটিশন। এই কম্পিটিশনের মাধ্যমে এই অঞ্চলের আমরা এই প্রোগ্রাম করছি। এখানে যেরকম
শিক্ষার্থীরা আছে, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আছে, সেই সাথে মাদ্রাসার প্রতিনিধি আছে, মাদ্রাসা শিক্ষার্থী আছে এবং ইন্ডাস্ট্রিয়াল কাজের সাথে যারা জড়িত তাদের প্রতিনিধিও এখানে সংশ্লিষ্ট রয়েছে। আমরা ওয়ার্কশপের আয়োজন করেছি, সেমিনারের আয়োজন করেছি এবং এই সেমিনারের অনেক ধরনের প্রতিনিধি এখানে উপস্থিত আছে, সরকারি প্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, অন্যান্য অধিদপ্তর পরিদপ্তর মন্ত্রণালয়ের প্রতিনিধি, সেই সাথে বিভিন্ন প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, তাদের প্রতিনিধি, তাদের ছাত্রছাত্রীও এখানে অংশগ্রহণ করছে। সুতরাং এই যে আমরা কার্যক্রমটা করছি এর মাধ্যমে কিন্তু সবাই উৎসাহিত হচ্ছে এবং ধীরে ধীরে কারিগরি শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত সচিব ডক্টর ফরিদউদ্দিন আহমদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ আব্দুর রহিম, অতিরিক্ত প্রকল্প পরিচালক, অ্যাসেট প্রকল্প। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার উপর অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। এই কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করার কারণে আমরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে অ্যাসেট প্রকল্প গ্রহণ করেছি, যে প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে যুব শ্রেণীদের এবং শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণের প্রক্রিয়া এবং সবাইকে ছাত্রছাত্রীদেরকে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে উদ্বুদ্ধকরণের জন্য আমরা সারা বাংলাদেশ জুড়ে স্কিলস কম্পিটিশনের আয়োজন করেছি। এই স্কিলস কম্পিটিশনগুলো বিভাগীয় পর্যায়ে এখন হচ্ছে। তো বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের যে স্কিলস কম্পিটিশন যেটা, সেটি দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হচ্ছে। আজকে যারা স্কিলস কম্পিটিশনে যে সমস্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অংশগ্রহণ করেছে, তারা তাদের উদ্ভাবন এবং তাদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা যেটা আছে সেই দক্ষতাকে প্রদর্শন করে তারা বিভিন্ন স্টল দিয়েছে। আমরা সেই স্টল পরিদর্শন করেছি এবং তাদের দক্ষতার প্রকাশ দেখে আমরা মুগ্ধ হয়েছি। আমরা আজকের যে কম্পিটিশন আয়োজন হলো, এই কম্পিটিশনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্য থেকে দেখা যাবে যে আগামীর অনেক প্রতিভা বেরিয়ে আসবে। তাদের অনেক উদ্ভাবন আমাদের হয়তো বাজারজাতকরণের মাধ্যমে আমরা সাফল্যমণ্ডিত করতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশে পরিণত করতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আমরা উন্নত বাংলাদেশে পরিণত হলে আমাদের মানব সম্পদকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। আর দক্ষ মানব সম্পদে পরিণত করার ক্ষেত্রে কারিগরি শিক্ষার বিকল্প নেই, কারণ আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকের পরে আর উচ্চশিক্ষা গ্রহণ কম করে এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত যদি কারিগরি শিক্ষাক্রমের মাধ্যমে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে, তাহলে তারা উচ্চ মাধ্যমিকের পরে যদি আর পড়াশোনা নাও করে, তাহলে তাদের যে দক্ষতা অর্জিত হবে সেই দক্ষতার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করতে পারবে। তারা অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের মতো যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আর পরে আর পড়াশোনা করবে না, তাদের তুলনায় অনেক বেশি উপার্জন করতে পারবে। উচ্চ মাধ্যমিকের পরে তারা যদি বিদেশে চলে যায়, তাহলে বিদেশে গিয়েও অনেক বেশি রেমিটেন্স আয় করতে পারবে, কারণ আমাদের বিদেশে যে সমস্ত শিক্ষার্থীরা যাচ্ছে কিংবা যে সমস্ত মানব সম্পদ আমরা রপ্তানি করছি তাদের বেশিরভাগই অদক্ষ, এবং এই অদক্ষ মানব সম্পদ রপ্তানির পরিবর্তে যদি আমাদের এই কারিগরি শিক্ষা শিক্ষিত মানব সম্পদকে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে তারা অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে, আমাদের রেমিটেন্স অনেক বেশি বাড়বে এবং আমরা আমাদের 2041 সালের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জনে এগিয়ে যেতে পারবো। আর আজকের এই যে স্কিলস কম্পিটিশন, রংপুর বিভাগের যে স্কিলস কম্পিটিশন আমরা দিনাজপুর জেলায় করলাম, সেই স্কিলস কম্পিটিশনের উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে জানানো যে কারিগরি শিক্ষা আমাদের এখন দরকার, কারিগরি শিক্ষার মাধ্যমে তারা দক্ষতা অর্জন করতে পারবে এবং বিভিন্ন স্টলে তারা যে উদ্ভাবনী শক্তির প্রকাশ দেখিয়েছে এইগুলো তাদের দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। এবং আমাদের এই যে 35টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন এবং তাদের দক্ষতার প্রকাশ ঘটিয়েছে, তাদের মধ্যে থেকে কেউ না কেউ সফলভাবে তাদের উদ্ভাবনকে বাজারজাত যদি করতে পারে, তাহলে আমরা আমাদের শিক্ষার্থীদের এই দক্ষতাটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। বাংলাদেশ যখন ভিশন 2041 2041-এর দিকে সাহসী পদক্ষেপ নিচ্ছে,
দক্ষতা প্রতিযোগিতা আসার আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে একটি উজ্জ্বল আরও দক্ষ ভবিষ্যৎ পথকে আলোকিত করছে।